রিপন মণ্ডল বা আব্দুল গাফফার সাকলাইন কি চমক, নাকি এদের দুইজনের দলে আসাটা যেন প্রত্যাশিতই ছিল? অনেক দিন ধরে কিন্তু ভিডিও করছিলাম, বলছিলাম আমি যে টি-20-র জন্য স্পেশালি রিপন মণ্ডলকে যাতে করে দলে নেওয়া হয়, কারণ রিপন মণ্ডল তার ক্যারিয়ারের এই পর্যন্ত যতটুকু খেলেছেন সেইখানে কিন্তু পিক ফর্মে রয়েছেন, এবং একটা ফাস্ট বোলারের জন্য তিনি যখন নাকি তার পিক ফর্মে থাকেন, ফিটনেসটা তার ভালো থাকে, হৃদমে থাকেন, এবং যখন কিনা তিনি ডেডলি ইয়র্কার প্রডিউস করে যাচ্ছিলেন, প্রথম আমরা নোটিস করি যখন রাইজিং স্টার্স এশিয়া কাপে তার যেই দুর্দান্ত পারফরমেন্সটা দেখেছিলাম, এবং তিনি সেই টুর্নামেন্টের হায়েস্ট উইকেট টেকার হয়েছিলেন। তারপর থেকেই কিন্তু ভিডিওতে বারবার করে বলছিলাম রিপন মণ্ডলকে বাংলাদেশের ন্যাশনাল টিমে নেওয়ার এখনই সঠিক সময় ছিল। যাই হোক, লিপু ভাইয়ের সময় সেটা হয়নি। হাবিবুল হাসান সুমন ভাই যখন নাকি নির্বাচক হয়ে এসেছেন, একটা টাইম পিরিয়ড কিন্তু এখন আছে, কারণ আমাদের কিন্তু এই বছরে টি-20 ওয়ার্ল্ড কাপের নেই যেহেতু, সো আমরা নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপটার প্রিপারেশনের জন্য যে একটা ট্রানজিশন পিরিয়ডে যেতে পারি আমরা, সেটারই কিন্তু একটা ভিশনারি কল আমরা দেখতে পেয়েছি এই এখনকার যে সিলেকশন কমিটি আছে তাদের কাছ থেকে। কিন্তু যেই আজকে টিমটা দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাথে টি-20 সিরিজের ফার্স্ট দুইটা ম্যাচের জন্য, সেখানে স্পষ্টই সেই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে। এবং তার সাথে আর একটা জিনিসও কিন্তু খুবই প্রশংসার যোগ্য, সেটা হচ্ছে আমাদের যে এক্সপিরিয়েন্সড ক্যাম্পেইনার বা তিনজন আমাদের ফ্রন্টলাইন বলার, যারা কিনা আমাদের এখন পেসারটাকে লিড দিচ্ছেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু একটা ভিডিও আমি করব। তার আগে একটা জিনিস আমি লেখালেখি করছিলাম যে নাহিদ রানার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে কিন্তু আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে। সেটা আপনি পিএসএলের ডমিনিক কর্ক থেকে শুরু করে আপনি অন্যান্য ইউটিউবার যারা রয়েছেন, বাইরের দেশের এক্স ক্রিকেটাররা রয়েছেন, তারা সবাই কিন্তু বলা বলি করছিলেন যে নাহিদ রানা একটা অ্যাসেট বাংলাদেশের জন্য, এবং তাকে খুব রয়ে শয়ে বা বুঝে আমাদেরকে ইউজ করতে হবে, যাতে আমরা ওভার ইউজ করে না ফেলি, এবং তার কারণে নাহিদ রানার যাতে কোনো রকম কোনো সমস্যা না হয়ে যায়। সেইখানেও কিন্তু একটা ভিশনারি কল দেখতে পেয়েছি আমরা এই আমাদের সিলেকশন কমিটির থেকে, যেখানে নাকি নাহিদ রানাকে, মুস্তাফিজকে এবং তাসকিনকে এই টি-20 সিরিজ থেকে কিন্তু রেস্টে রেখেছে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সো এই তিনজনকে রেস্টে রেখে তাদেরকে রিপ্লেস করতে যে স্কোয়াডে কল আপ পেয়েছেন তিনি হচ্ছেন রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন বোলিং অলরাউন্ডার। প্রথমে যদি আমি একটু দলটা কেমন হয়েছে সেটা আমি যদি স্কোয়াডটা আপনাদের সাথে শেয়ার করতে চাই, তাহলে 15 জনের যে স্কোয়াডটা অ্যানাউন্স করা হয়েছে তার ভিতরে কিন্তু লিটন দাস ক্যাপ্টেন, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান রয়েছেন, তাহিদ হৃদয়, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান, তারপরে রয়েছেন তিনজন স্পিনার রিশাদ হোসেন, নাসুম আহমেদ এবং শেখ মাহেদি। সাথে পেস বলার রয়েছেন শরীফুল ইসলাম, রিপন মণ্ডল, আব্দুল গাফফার সাকলাইন, এরপরে রয়েছেন তানজিম হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন। 15 জনের যে টিমটা রয়েছে, আমার কাছে মনে হয় যে এখন বা অ্যাট প্রেজেন্ট এই 15 জন যোগ্য দাবিদার এই দলে থাকার জন্য। সাথে কি একটু যদি কনসিডার করা যেত কিনা আলিসাল ইসলামের কথা, কারণ আলিসাল ইসলামও কিন্তু ডোমেস্টিকে যেরকম পারফর্ম করছেন, এবং একজন মিস্ট্রি স্পিনার। টু বি ভেরি স্পেসিফিক, অ্যাট প্রেজেন্ট আমাদের কিন্তু মিস্ট্রি স্পিনার হিসেবে দুই একটা যে অপশন রয়েছে তার ভিতরে কিন্তু আলিসাল ইসলাম খুবই ভালো পারফর্ম করছেন, এবং আলিসকেও একটু বাজিয়ে দেখা যেত কিনা সেটাও কিন্তু একটু ভেবে দেখতে পারতেন সিলেক্টররা। অথবা আমার কাছে মনে হয় যে আলিস এখন এই সিরিজে না হলেও খুব দ্রুত কোনো না কোনো সিরিজ আল ইসলামকে আমরা দলে দেখতে পাবো। টিমটা কিন্তু ভালো হয়েছে, দেখেন ওপেনিংয়ে কিন্তু তানজিদ হাসান তামিমের সাথে পারভেজ হোসেন ইমন বা ভাইস ক্যাপ্টেন যিনি আমাদের সাইফ হাসান, এই তিনজনকে হয়তো বা ওপেনার রোলের ভিতরে যে কোনো দুজনকে খেলতে দেখা যাবে, কারণ লিটন দাস কিন্তু টি-20-তে ফার্স্ট ডাউনে বা ওয়ান ডাউনে ব্যাট করছেন, এবং নাম্বার 4-এ আমরা তাহিদ হৃদয়কে দেখতে পাবো, নাম্বার 5-এ হয়তো বা শামীম পাটোয়ারিকে দেখতে পাবো। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে দলটা খুবই ব্যালেন্সড রয়েছে। নাসিম আহমেদ টি-20-র জন্যই কিন্তু তারা সিলেক্টররা বিবেচনা করছিলেন। নাসিম আহমেদের কিন্তু টি-20 রেকর্ডটাও ভালো, সাথে রিশাদের সাথে আমাদের টি-20 সব থেকে বেশি কনসিস্টেন্ট বলার যাকে আমরা বলি তিনি হচ্ছেন শেখ মেহেদি হাসান। পেস ডিপার্টমেন্টটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। এইখানেই কিন্তু যে চেঞ্জেসটার কথা বলছিলাম, যে নাহিদ রানা, তাসকিন বা মুস্তাফিজ এদেরকে যে আমরা রেগুলার খেলাচ্ছি, তাদেরকে রেস্ট দিয়ে আমরা যাতে ব্যাকআপে তাদের যোগ্য উত্তরসূরি তৈরি করতে পারি, সেজন্য রিপন মণ্ডল ক্যান বি আ ভেরি গুড অপশন। রিপন এই সিরিজে ভালো করবেন কি খারাপ করবেন সেটা কিন্তু পরের কথা, তবে এই যেই দলে আসাটা এটা কিন্তু আমার কাছে একদমই চমক হিসেবে নয়, বরং এটা আমার কাছে মনে হয় যে এটা প্রত্যাশিতই ছিল যে রিপন ভেরি সুন, যেহেতু হি ওয়াজ নকিং অ্যাট দ্য ডোর, সো তিনি যে দলে সুযোগ পাবেন সেটা যেন প্রত্যাশিতই ছিল। এখানে একটা জিনিস সবার কাছে আমি অনুরোধ রাখতে চাইবো বা অনুরোধ করতে চাইবো যে সিলেক্টররা ডিফারেন্ট কিছু যে প্ল্যান করতেছেন, আমরা কিন্তু এটাই চেয়েছিলাম বা আমরা কিন্তু এরকমই বলছিলাম যে সিলেক্টরদেরকে গতানুগতিক যাদেরকে নিয়েই খেলি সেইখান থেকে বের হয়ে এসে
আমাদেরকে ভিশনারি হতে হবে এবং নেক্সট ওয়ার্ল্ড কাপটাকে মাথায় রেখে একটা সার্টেন টাইম পিরিয়ড যখন থাকবে তখন আমরা যাতে ডিফারেন্ট কিছু চেষ্টা করি বা ডিফারেন্ট কাউকে দিয়ে আমরা যাতে টিম কম্বিনেশনটা বাজিয়ে দেখার চেষ্টা করি, সেটা কিন্তু এই সিলেকশন প্যানেলটা করে দেখাতে চাচ্ছে। সো আমাদেরও কিন্তু তাদের উপরে ভরসা রাখতে হবে এবং আমরা যেহেতু এইটাই চেয়েছিলাম, সো রেজাল্ট যেমনই হোক আমরা যাতে নাকি খুব বেশি বিচলিত না হয়ে যায় এবং এই টি-20 সিরিজের রেজাল্টটা কিন্তু আমাদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে কোনো রকম কোনো ম্যাটার বা কোনো রকম কোনো ইম্প্যাক্ট কিন্তু রাখবে না। আর এই কারণে আমি বলবো যে সিলেকশন কমিটি যেই ডিসিশনটা নিয়েছে তাদের উপরে কিন্তু আমাদের পুরোপুরিভাবে সেই আস্থাটা রাখা উচিত বলে আমি মনে করি। টিমটা কেমন হয়েছে আপনাদের কাছে কি মনে হয়? রিপন মণ্ডল কি সেই একটা এক্স ফ্যাক্টর হতে যাচ্ছেন কিনা? আমি চাইবো যে এই সিরিজে যাতে আব্দুল গফর সাকলাইনকে ম্যাচে খেলার সুযোগ দেওয়া হয়, কারণ আব্দুল গফর সাকলাইনেরও কিন্তু ভ্যারিয়েশন বলি বা স্লোয়ারের ভিতরে তিনি যেই ট্রিকি ডেলিভারিগুলো করতে পারেন সেটা কিন্তু খুবই এফেক্টিভ টি-20-র জন্য। দলটা কেমন হয়েছে আপনাদের মতামত জানতে চাইবো। দলটার এখানে কি আপনাদের কোনো ভিন্ন মত ছিল কিনা সেটা কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।